সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি পারভিন সুলতানা হায়দার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা কলেজ, ঢাকা। বরাবরের মতো আবারও হাজির হয়েছি তোমাদের সামনে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে প্রবাবিলিটি চ্যাপ্টারটির 3টি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করব। আজ আমি তোমাদের পড়াবো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা। এই গাণিতিক প্রত্যাশা ধারণাটি দেন ডাচ গণিতবিদ হাইজেন। তিনি বাজি খেলার উৎস থেকে এই গাণিতিক প্রত্যাশা ধারণাটি ব্যক্ত করেন। আমরা জানি যে কোনো বাজিকর যখন বাজি ধরে তখন তার জেতার সম্ভাবনাও যেমন থাকে, হারার সম্ভাবনাও থাকে। যেমন একজন বাজিকর x1 টাকা জেতার সম্ভাবনা, কোনো বাজিতে x1 টাকা জেতার সম্ভাবনা হলো p1 এবং x2 টাকা হারার সম্ভাবনা যদি p2 হয়, তাহলে সেই বাজিকরের গাণিতিক প্রত্যাশা হবে, আমি একটু লিখে দেখাচ্ছি, গাণিতিক প্রত্যাশা হবে x1 into p1 plus minus x2 into p2। এখন এই গাণিতিক প্রত্যাশা সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের জানতে হবে দৈব চলক কাকে বলে। দৈব চলক বা র্যান্ডম ভেরিয়েবল, একে স্টকাস্টিক ভেরিয়েবলও বলা হয়, কারণ এই দৈব চলক গাণিতিক প্রত্যাশা ধারণাটির সাথে সম্পর্কিত। তাহলে প্রথমেই আমরা জেনে নেই দৈব চলক বলতে আমরা কি বুঝি। দৈব চলক হলো কোনো একটি দৈব পরীক্ষণের ফলাফল পরিমাপক চলক, অর্থাৎ যে সমস্ত চলকের প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে সেই সমস্ত চলকগুলিকে বলা হয় দৈব চলক। যেমন একটি ছক্কা গড়িয়ে দেওয়া হলে ছক্কার উপরের পিঠে 1 2 3 4 5 6 প্রতিটি সংখ্যা আসার সম্ভাবনা 1/6। অতএব ছক্কার উপরের পিঠের সংখ্যাগুলি হলো দৈব চলক। এই দৈব চলক দুই প্রকার, বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন দৈব চলক হলো যে সমস্ত দৈব চলক কেবলমাত্র পূর্ণ মান গ্রহণ করে তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক। যেমন 3টি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয়, মুদ্রার উপরের পিঠে হেড আসার সংখ্যা, এটি হলো বিচ্ছিন্ন দৈব চলক। আর অবিচ্ছিন্ন দৈব চলক হলো যে দৈব চলকের মানগুলি অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ যার কোনো একটি নির্দিষ্ট মানের সম্ভাবনা নির্ণয় করা যায় না, অথচ এর মান কোনো একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা নির্ণয় করা যায়, তাদেরকে বলা হয় অবিচ্ছিন্ন দৈব চলক। তাহলে প্রথমেই আমরা দেখব বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা কি। এখন আমরা দেখব বিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা। কোনো একটি বিচ্ছিন্ন দৈব চলক এর প্রতিটি মান এবং তাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে বলা হয় ওই চলকের গাণিতিক প্রত্যাশা। মনে করি x1 x2 আপ টু xn কোনো চলক x এর n সংখ্যক মান যাদের সম্ভাবনা যথাক্রমে
probability of x1, probability of x2 up to probability of xn। তাহলে x চলকের গাণিতিক প্রত্যাশা হবে expectation of x equal to x1 into probability of x1 plus x2 into probability of x2 up to xn into probability of xn equal to summation xi into probability of xi এ হলো বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা। দৈব চলকের ভেদাঙ্ক। কোনো একটি দৈব চলকের মান ও উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে উহার ভেদাঙ্ক বলে। যেমন variance of x equal to expectation x minus expectation of x whole square। equal to expectation x square minus expectation of x whole square। তাহলে আমরা জানলাম বিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। এখন আমরা অঙ্ক করব। প্রথমে আমরা একটা প্রবলেম লিখি। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মুদ্রার উপরের পিঠের সংখ্যাগুলির গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সমস্যাটা বোর্ডে লিখেছি। দেখো, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা অথবা 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা একই কথা। তা আমি লিখেছি 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো মুদ্রার উপরের পিঠে হেডের সংখ্যাগুলির গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক নির্ণয় করো। এখন এই সমাধানটা করতে হলে আমাদেরকে প্রথমে সম্ভাবনা বিন্যাস তৈরি করতে হবে। সম্ভাবনা বিন্যাস তৈরি করার জন্য আবার আমাদের দরকার স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। তা আমি বোর্ডে লিখেছি, দেখো, 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ পরীক্ষায় মুদ্রার উপরের পিঠে হেডের সংখ্যা x হলে x এর সম্ভাবনা বিন্যাসটি হবে নিম্নরূপ। এখন এই সম্ভাবনা বিন্যাসটি তৈরি করেছি মূলত এই স্যাম্পল স্পেস থেকে। 3টি মুদ্রা নিক্ষেপ করলে তার স্যাম্পল স্পেসটি হবে এরকম, অর্থাৎ এখানে মোট 8টি স্যাম্পল পয়েন্ট থাকবে। এই স্যাম্পল পয়েন্টগুলো দেখেই আমরা এই সম্ভাবনা বিন্যাসটি নির্ণয় করেছি। 3টি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয়, মুদ্রার উপরের পিঠে হেডের সংখ্যাগুলো কি কি হতে পারে? এক হতে পারে একটিও হেড আসবে না, আবার একটি হেড আসতে পারে, 2টি হেড আসতে পারে, সর্বোচ্চ 3টি হেড আসতে পারে। তো সেই অনুযায়ী হেডের সংখ্যাগুলিকে আমরা x ধরেছি, অতএব x এর সম্ভাবনা বিন্যাসটি হবে, x এর সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3 এবং এদের সম্ভাবনা আমরা এই স্যাম্পল স্পেস থেকে তৈরি করেছি। দেখো, 0টি হেড, তার মানে একটিও হেড না, এরকম স্যাম্পল পয়েন্ট আছে এখানে একটি। অতএব এর সম্ভাবনা অর্থাৎ 0টি হেডের সম্ভাবনা হবে 1/8। একইভাবে একটি হেড মুদ্রার উপরে পিঠে আসার সম্ভাবনা হবে 3/8, 2টি হেড আসার সম্ভাবনা হবে 3/8 এবং 3টি হেড আসার সম্ভাবনা হবে 1/8। এরকম স্যাম্পল পয়েন্ট আছে একটি। এই স্যাম্পল স্পেস থেকে আমরা যখন সম্ভাবনা বিন্যাসটি তৈরি করলাম, তখন আর গাণিতিক প্রত্যাশা নির্ণয় করা কোনো ব্যাপার না, কারণ আমরা জানি গাণিতিক প্রত্যাশা হলো কোনো বিচ্ছিন্ন দৈব চলকের
প্রতিটি মান এবং উহাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টি। তো এখানে এক্সের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনা গুণ করে যোগ করে দিলেই আমরা গাণিতিক প্রত্যাশা পেয়ে যাব। এবার আমি গাণিতিক প্রত্যাশা নির্ণয় করি। সম্ভাবনা বিন্যাস তৈরির পর লিখব, সুতরাং এক্স চলকের গাণিতিক প্রত্যাশা হবে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এক্সের মান 0 ইন্টু এর সম্ভাবনা 1/8 প্লাস এক্সের মান 1 এর সম্ভাবনা 3/8 প্লাস এক্সের মান 2 এর সম্ভাবনা 3/8 প্লাস এক্সের মান 3 এর সম্ভাবনা 1/8। এটা পুরোটাই 0 হয়ে যায়। 3/8 প্লাস 6/8 প্লাস 3/8 ইকুয়াল টু 12/8 ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 3/2। এগুলো গাণিতিক প্রত্যাশা। এবার আমরা নির্ণয় করব ভেদাঙ্ক। আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু expectation of x square minus expectation of x whole square। তাহলে প্রথমে আমাদের এক্সপেকটেশন এক্স স্কোয়ার বের করতে হবে। আমরা যেভাবে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করেছি, এক্সের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনা গুণ করে তাদের যোগফল নির্ণয় করেছি। তো যখন আমরা এক্সপেকটেশন এক্স স্কোয়ার নির্ণয় করব, তখন এক্সের প্রতিটি মানের বর্গ হবে, কিন্তু সম্ভাবনা যা আছে তাই থাকবে, সম্ভাবনার কোনো বর্গ হয় না। তো এক্ষেত্রে প্রথমে আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করব। এখন এক্সপেকটেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এক্সের প্রতিটি মানের বর্গ। এক্সের মান প্রথমে ছিল 0 স্কোয়ার ইন্টু 1/8 প্লাস 1 স্কোয়ার ইন্টু 3/8 প্লাস 2 স্কোয়ার ইন্টু 3/8 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/8। এটা পুরোটাই 0 প্লাস 3/8, 2 দুগুণে 4, 3 4 12/8 প্লাস 3 3 9/8 ইকুয়াল টু 15 আর 9 24 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 3। অতএব ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন এক্স স্কোয়ারের মান হলো 3 মাইনাস এক্সপেকটেশন এক্সের মান আমরা বের করেছিলাম 3/2 এর স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 9/4 equal to 12 minus 9/4 equal to 3/4। অতএব ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 3/4। এই হলো
আনসার। একইভাবে আমরা আরেকটি অঙ্ক করে দেখাতে পারি, ছক্কার অঙ্ক। একটি ছক্কা গড়িয়ে দেওয়া হলে ছক্কার উপরের পিঠের সংখ্যাগুলির গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক নির্ণয় করো। তার প্রথমে আমাদের সম্ভাবনা বিন্যাস তৈরি করতে হবে। আমরা জানি যে একটা ছক্কার উপরের পিঠে 6টি পিঠ আছে, 1 2 3 4 5 and 6, এবং এই প্রতিটি সংখ্যা আসার সম্ভাবনাই সমান, অর্থাৎ 1/6। অতএব সম্ভাবনা বিন্যাসটি তৈরি করে নিব, তারপর আমরা গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক নির্ণয় করব সূত্র অনুযায়ী। একটি ছক্কা গড়িয়ে দেওয়া হলে ছক্কার উপরের পিঠের সংখ্যাগুলি x হলে x এর সম্ভাবনা বিন্যাসটি হবে নিম্নরূপ। 1 2 3 4 5 and 6, আর এদের প্রত্যেকটি সম্ভাবনা 1/6 1/6 1/6 1/6 1/6। অতএব expectation of x equal to summation x into probability of x। x এর প্রতিটি মান 1 into 1/6 plus 2 into 1/6 plus 3 into 1/6 plus 4 into 1/6 plus 5 into 1/6 plus 6 into 1/6 equal to 1/6। যদি আমরা কমন নেই তাহলে এখানে পাই 1 2 3 4 5 and 6 equal to 21/6, 7/3। এরপর ভেরিয়েন্স অফ এক্স বের করার জন্য আবার আমাদের এক্সপেকটেশন এক্স স্কোয়ার বের করতে হবে। এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এখন এক্সপেকটেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এক্সের প্রতিটি মানের বর্গ, অর্থাৎ 1 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 5 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/6 equal to 1/6 কমন নেই, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার হলো 4, 9, 16, 25 and 36 equal to 1/6 into 91 equal to 91/6। অতএব ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হলো 91/6 মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু হলো 7/3 হোল স্কোয়ার।
অতএব ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন এক্স স্কোয়ার আমরা পেলাম 91/6, আর এক্সপেকটেশন অফ এক্সের মান হলো 7/2 হবে, সরি 7/3 নয়, 7/2 হবে, 7/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 91/6 মাইনাস 749/4। লসাগু 12, 12 যায় 2 বার, 2 কে 2, 9 দুগুণে 18, 182 মাইনাস 4 যায় 3 বার, 3 এলে 3 × 27, এর 7, 3 × 4 12, 13, 14, 147। 182 থেকে 147 বাদ দিলে থাকে 35/12। এই হলো ভেরিয়েন্স অফ এক্স। অতএব ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 35/12। এই গেল বিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা নিয়ে নয়। আমরা মুদ্রা এবং ছক্কার অঙ্ক দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা করব সেটা হলো অবিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা। অবিচ্ছিন্ন দৈব চলক হলো যে সমস্ত চলকের কোনো একটি নির্দিষ্ট মান নির্ণয় করা যায় না, কিন্তু ওই চলকের মানগুলো একটা নির্দিষ্ট সীমার মধ্যে নির্ণয় করা যায়। তো এই ব্যাপারে প্রথমে আমাদেরকে জানতে হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কী। অবিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কাকে বলে। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হলো কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্র বা অপেক্ষকের সাহায্যে নির্ণয় করা যায় তাকে বলা হয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্র বা অপেক্ষকের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। তো সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নিম্নোক্ত দুটি শর্ত মেনে চলে। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক দুটি শর্ত মেনে চলে। সেটি হলো, প্রথম শর্তটি হলো ফাংশন অফ xi ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ অপেক্ষকটি অবশ্যই ধনাত্মক হতে হবে। আর 2 নাম্বার হলো ইন্টিগ্রেশন ফাংশন অফ xi ইকুয়াল টু 1, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে ফাংশন অফ এক্সকে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশনের জন্য dx লাগবে, ফাংশন অফ এক্সকে ইন্টিগ্রেশন করলে ফলাফল যদি 1 আসে তাহলে ওই অপেক্ষকটি হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। তাহলে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত অপেক্ষকটি ধনাত্মক হতে হবে, দ্বিতীয়ত অপেক্ষকটিকে ইন্টিগ্রেশন করলে তার ফলাফল 1 হবে। যদি এই দুটি শর্ত কোনো অপেক্ষক পূরণ করে তাহলে সেই অপেক্ষকটিকে বলা হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এখন আমরা দেখব যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কি না। একটি অপেক্ষক দেওয়া আছে, সেটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কি না। যেমন ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/50x, x lies between 0 to 10। এই অপেক্ষকটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কিনা সেটি যদি আমরা যাচাই করি তাহলে প্রথমত আমরা দেখি যে এই অপেক্ষকটি ধনাত্মক, অর্থাৎ 1 নম্বর শর্ত এটি পূরণ করে। আর দ্বিতীয় শর্ত পূরণ করতে হলে এটিকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স dx equal to integration 1/50 x
dx. Function of integration function of dx equal to integration, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে x এর মান 0 থেকে 10 পর্যন্ত, তাই এখানে এটা ডেফিনিট ইন্টিগ্রাল হবে ইন্টিগ্রেশন 0 to 10 1/50x dx equal to 1/50 কনস্ট্যান্ট, x এর ইন্টিগ্রেশন হলো x স্কোয়ার বাই 2, লিমিট দেওয়া আছে 0 to 10, equal to 1/50, x এর আপার লিমিট হলো 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার equal to 1/50, এখানে ছিল 2, তাহলে 2 দিয়ে 50কে যদি আমরা গুণ করি এখানে হয় 100, 1/100 ইন্টু 10 10 100 equal to 1. সুতরাং প্রদত্ত অপেক্ষকটি একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। যেহেতু দুটি শর্তই পূরণ হয়েছে, প্রথমত অপেক্ষকটি ছিল ধনাত্মক, দ্বিতীয়ত অপেক্ষকটিকে ইন্টিগ্রেশন করে তার মান 1 পাওয়া গিয়েছে, অতএব প্রদত্ত অপেক্ষকটি একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত যতটুকু পড়া হলো আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই থাক, আগামী ক্লাসে দেখা হবে অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।